ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজতেই চমকে গবেষণাগারের টেবিল থেকে উঠে পড়লেন ডক্টর সুনীল সেনগুপ্ত। তার আবিষ্কৃত ইনসেকটেক্স যন্ত্রের ক্ষীণ আলোতেই দেখা গেল তার সারা মুখে তৃপ্তির হাসি। সমস্ত দিনের পরিশ্রমের কোনো চিহ্নই সে মুখে নেই। সফলতার প্রলেপ ক্লান্তির সব রেখা তার মুখ থেকে মুছে দিয়েছে। ইনসেকটেক্স যন্ত্রের আকারটা ছোট্ট একটা বক্স ক্যামেরার মতো। ব্যাটারি বা প্লাগ লাগালে তার থেকে নির্গত হয় নানা তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ আর আলো, যা মানুষের কানে পৌঁছবে না, চোখকেও পীড়িত করবে না। তবে ডক্টর সেনগুপ্তর কুকুর পিঙ্কি প্রথমে একটু ঘেউ ঘেউ করে উঠে, পরে বোধহয় ব্যাপারটা বুঝতে পেরে শান্ত হয়ে যায়। তার গবেষণাটা ছিল কীটপতঙ্গের ওপর আলো, তাপ আর শব্দের প্রভাব নিয়ে। তিনি দেখেছিলেন মশা, মাছি, পিঁপড়ে থেকে সব কীটপতঙ্গ বিশেষ মাত্রার তাপ, শব্দ বা আলোতে বিশেষভাবে সাড়া দেয়। আবহাওয়ার তাপ আর আর্দ্রতা একটা নির্দিষ্ট মাত্রায় বেড়ে গেলে পিঁপড়েরা ডিম মুখে নিয়ে গর্ত থেকে বার হয়ে আসে। একটা আল্ট্রাসোনিক শব্দমাত্রা মশা থেকে ফড়িং পর্যন্ত সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘরবাড়িকে কীটপতঙ্গ থেকে মুক্ত রাখতে বিষাক্ত ওষুধপত্র না ছড়িয়ে এরকম যন্ত্রের সাহায্য নেওয়া যায় কি না সেটাই তার গবেষণার বিষয়। বিশেষ করে আরশোলাকে দূর করাটা একটা ভীষণ সমস্যা। সেই কোন প্রাগৈতিহাসিক যুগ থেকে এই জীবটা আজও টিকে আছে। জীবটাকে তিনি নিজেও তো একেবারেই সহ্য করতে পারেন না। আল্ট্রাসোনিক শব্দ তরঙ্গ আর ইনফ্রারেড আলোক তরঙ্গের একটা যুগলবন্দি সুরের যন্ত্র, এই ইনসেকটেক্স বক্স আবিষ্কার করে তিনি তার সাধনায় আজ সম্পূর্ণ সফল হয়েছেন। এই ছোট্ট বাক্সটি ঘরের টেবিলে বসিয়ে রাখলে 30 ফুট ব্যাসার্ধযুক্ত জায়গায় আর মশা তাড়ানোর ধূপ চালাতে হবে না, ছারপোকারাও ওষুধও ছড়াতে হবে না। এবার যন্ত্রটির পেটেন্ট নিয়ে হাজার হাজার ইনসেকটেক্স বক্স তিনি বাজারে ছাড়বেন। এটা তাকে খ্যাতি আর অর্থ দুই এনে দেবে। রাতে বাড়ি ফিরেই তিনি কয়েকটা চিঠির মধ্যে পেলেন দিলীপের চিঠিটা। আশ্চর্যই হলেন ডক্টর সেনগুপ্ত। চিঠি খুলেও তিনি প্রথমে বুঝতে পারেনি কার চিঠি। কিছুটা পড়ার পর আর নিচে নামটা দেখেই তিনি বুঝলেন এই চিঠি তার একসময়ের বন্ধু দিলীপ পাঠকের। অতীতের একসময়ের বন্ধু ঠিক, তবে অনেক বছর তার সঙ্গে দিলীপের যোগাযোগ নেই। দিলীপের তো এমনিতেই বাবা মা ভাই বোন কেউ ছিল না। কাকাদের বাড়িতে থেকেই পড়াশুনো করত। পরে পারিবারিক কি গোলমালে বাড়ি ছেড়ে চলে এসে কিছুদিন মেসে থাকে। দিলীপ অবশ্য পৈতৃক টাকা কড়ি কিছু পেয়েছিল, কিন্তু কেমন যেন অমিশুকে আর রূঢ় স্বভাবের ছিল, যার জন্যে কারো সঙ্গেই তার বন্ধুত্ব গড়ে ওঠেনি, এক সুনীলবাবু ছাড়া। সুনীলবাবু বুঝতেন তার বন্ধু দিলীপের এই মনোভাব আশৈশব পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত থাকার জন্যই গড়ে উঠেছে। সংসারের ওপর এক বিতৃষ্ণা যেন দিলীপের মনের মধ্যে ছোটবেলা থেকেই ছিল, যা বড় হয়ে ওঠার পরেও একটুও কমেনি। স্কুলে বাংলা বইয়ের একটা কবিতা পড়তে পড়তে তার চোখ জলজল করে উঠত। এটা ডক্টর সেনগুপ্তর মনে আছে। কবিতাটার আরম্ভটা ছিল, সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারদিকে ঝালাপালা, উফ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। কাজেই দিলীপ যখন পরে উত্তর ভারতের কোন পাহাড়ের নির্জন জায়গায় বাড়ি করে বরাবরের মতন চলে গেল, তখন তার জন্যে কেউ দুঃখ পেয়েছিল বলে ডক্টর সেনগুপ্তর মনে হয়নি। সে কাউকে প্রায় না বলেই চলে যায়। আর এত বছরের মধ্যে ডক্টর সেনগুপ্তকে একটা চিঠি দিয়ে তার ঠিকানা জানায়নি। তাকে সেখানে যাওয়ার নিমন্ত্রণ করা তো দূরের কথা। কাজে চিঠিটা পেয়ে ডক্টর সেনগুপ্ত বেশ অবাক হলেন। সেই বিস্ময় চরম রূপ নিল যখন তিনি চিঠিটা পুরো পড়লেন। এটা কি আমন্ত্রণপত্র? একেবারে শেষ সময় বন্ধুকে দেখতে পাওয়ার বাসনা, নাকি কোনো গোপন কথা বলার আকুলতা? কিছুই বুঝতে পারেন না তিনি। রহস্যময় অংশটা আরেকবার পড়লেন ডক্টর সেনগুপ্ত। সুনীল,
যে ব্যাধিতে আজ আমি মৃত্যুর সম্মুখীন তার চিকিৎসা নেই। আজ আমি কণ্ঠহারা, বাক শক্তিহীন। কলকাতায় বা ভারতের কোনো বড় শহরে যাওয়ার মতো অবস্থা নেই। আমার কেউ নেই, সে তো তুই জানিস। একটা চাকর আছে, সেও এখন নিজের তালে আছে। স্থানীয় ডাক্তাররা কেউ আমার কথা শোনে না, ভাবে আমি পাগল হয়ে গেছি। ওরা বলছে আমার গলায় আর ফুসফুসে ক্যান্সার হয়েছে। আমি জানি তা নয়। তুই যদি আসিস তবে বলবো এক অদ্ভুত রোগের কথা, যার ওষুধ নেই। আশা করি আসবি। আমার ভৃত্য ব্রিজলালকে দিয়ে চিঠিটা পোস্ট করতে দিলাম। আজকাল সেও আমার মাথা খারাপ হয়েছে বলে সন্দেহ করে। জানি না চিঠিটা ডাকে দেবে কিনা। দিলীপ। অনেকদিন যোগাযোগ না থাকলেও বন্ধুর আকুতি ভরা এই চিঠি ডক্টর সেনগুপ্তর মনকে নাড়া দিল। সত্যি বলতে কি, এক প্রবল কৌতূহল তার মনকে অধিকার করে থাকলো। তাছাড়া অনেক দিন বাইরের কোথাও যাওয়া হয়নি। ভেবেছিলেন এর মধ্যে সপরিবারে একবার উত্তর ভারতে ঘুরে আসবেন, কিন্তু ছুটি নামক বস্তুটির সাক্ষাৎ তিনি গত কয়েক বছর পাননি, হয়তো নিজের দোষেই। দিলীপের চিঠি পাওয়ার পর তিনি একাই আপাতত ঘুরে আসবেন ঠিক করলেন। স্ত্রী ছেলে মেয়ের মুখ একটু ভার হলো। তাদের বুঝিয়ে সুজিয়ে রওনা হতেও আরও কিছুদিন কেটে গেল। বন্ধুর ওপর রাগও হলো বেশ। হতভাগা অসুস্থ হয়ে এখন ঠেকায় পড়েছে, তাই তাকে চিঠি লিখেছে। এতদিন একবার বলেও নি যে তোরা সপরিবারে একবার আমার এখানে ঘুরে যা। ক্লাস 2তে পড়া কবিতাটা ডক্টর সেনগুপ্তর আর মনে পড়ে না, যদিও বুঝতে পারলেন উদ্ধৃতিটা ঠিক লাকসই হলো না এখানে। হাওড়া স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই এইসব দার্শনিক চিন্তা তার মন থেকে উবে গেল। যাওয়ার আগে সামান্য জিনিসপত্রের সঙ্গে একটা ইনসেকটেক্স বক্স আর ব্যাটারিও সুটকেসে ভরে নিলেন তিনি। সেখানে গিয়ে মশার কামড় খেয়ে ম্যালেরিয়ায় ভুগতে রাজি নন। কাগজে তো সেদিনই পড়লেন যে কলকাতার মতো উত্তর ভারতেও কোথাও কোথাও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়েছে অনেক বছর পর। চিঠিতে দিলীপের বাড়ির পথ নির্দেশ ছিল। অনেক চড়াই উতরাই ভেঙে একে ওকে জিজ্ঞাসাবাদ করে সুনীলবাবু যখন সেখানে পৌঁছলেন, তখন তার মনে হলো এভারেস্ট অভিযানকে কলকাতায় থাকতে যত সোজা কাজ ভেবেছিলেন, আসলে হয়তো তত সোজা নয়। ছোট্ট বাগান বাড়ি, বাইরে বাংলা হরপে বাড়ির নাম লেখা, প্রকৃতির আহ্বান। নামটা খুব চেনা চেনা মনে হলো ডক্টর সেনগুপ্তর। একটু ভাবতেই মনে পড়ল স্কুলের বাংলা বইয়ে বিহারীলালের সেই কবিতাটির নাম। দরজা খোলাই ছিল। সোজা ভেতরে চলে এলেন সুনীলবাবু। আশ্চর্য, ঘরের দরজাও খোলা, কিন্তু কারো সাড়া শব্দ নেই। দিলীপ তো চিঠিতে লিখেছিল যে এখন বাড়িতেই আছে, তবে কি? একটা অসভ্য আশঙ্কা তার মনে উকি দিল। সুনীলবাবু কয়েকবার ডাকাডাকি করলেন, কিন্তু কেউ সাড়া দিল না। কিছুক্ষণ চুপ করে থেকে কি করবেন ভাবছেন, এমন সময় পাশের ঘর থেকে তিনি যেন একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলেন। ঘরটাতে ঢুকতেই সুনীলবাবু প্রায় আঁতকে উঠলেন। সামনের আগোছালো বিছানাটায় শায়িত ওটি কে? তার বন্ধু দিলীপ পাঠক, না একটি কঙ্কাল? হাঁপড়ের মতন নিঃশ্বাস ফেলছে দিলীপ। কয়েকবার ডেকেও কোনো সাড়া পেলেন না তার। কিছুক্ষণের মধ্যেই ব্রিজলাল ফিরে এলো, সঙ্গে স্থানীয় ডাক্তার শর্মা। ডাক্তার শর্মার সঙ্গে পরিচয় হলো। বেশ ভদ্র সহৃদয় ভদ্রলোক। পুরনো পরিচয়ের খাতিরে বিনা ভিজিটেই তিনি দিলীপকে মাঝে মাঝে দেখে যান। এবার দেখে গম্ভীর হলেন। সুনীলবাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন সব কথা। ক্যান্সারের শেষ অবস্থা দিলীপবাবুর। প্রথম দিকে শহরে গেলে চিকিৎসায় হয়তো কিছু ফল হতো, কিন্তু এখন আর কোনো আশাই নেই। বললেন দিলীপবাবুর বাতিকের কথা। কিছুতেই হাসপাতাল গেলেন না। বলতেন, এ তো ক্যান্সার নয় ডাক্তারবাবু, এ রোগ স্করপিয়ন। আমার কর্কট রাশি নয়, বৃশ্চিক রাশি। আমার তো এ রোগ হবেই। ডাক্তারবাবু চলে যাওয়ার পর জ্ঞানহীন বন্ধুর দিকে চেয়ে ডক্টর সেনগুপ্তর মনটা খারাপ হয়ে গেল। ধীরে ধীরে ঘরের বাইরে এলেন তিনি। বাড়ির পেছনে ছোট্ট ফুলের বাগান, নানা রকম ফুল। তিনি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিলেন না, অনেক ফুলের নামই তিনি জানেন না।
বাগানে ঘুরতে ঘুরতে একটা লতা গাছে সাদা থোকা ফুল দেখে তিনি অন্যমনস্কভাবে একটা থোকা ছিঁড়ে শুকলেন। অত্যন্ত বিটকেল গন্ধ। এই ফুল দিলীপ কেন লাগিয়েছে বুঝতে পারলেন না। বৃজলাল একটু দূরেই ছিল। সেখান থেকেই চিৎকার করে যা বলল তার বাংলা অর্থ দাঁড়ায়, ওই ফুল ছোবেন না, ওটা অলক্ষণে ফুল, ওর গন্ধে বিছে আসে, তাই পাহাড়ি লোকেরা ওই গাছ দেখলেই পুড়িয়ে ফেলে। হাসনুহানা বা কেয়ার গন্ধে সাপ আসে, এরকম একটা কথা ডক্টর সেনগুপ্ত শুনেছিলেন। নিজের কোনো কুসংস্কার না থাকলেও বৃজলালের হাউমাউ চিৎকারে প্রায় এক লাফে পিছু হটে এলেন। আর ঠিক সেই সময়ই সত্যিই দেখলেন গাছটার লতা বেয়ে উঠে যাচ্ছে ছোট্ট একটা পিছে। রাত্রিরে বাইরের ঘরে শুয়ে সুনীলবাবুর একটু শীত শীত করতে লাগলো। চৈত্র মাসে কলকাতার গরম পড়লেও এখানে এখনও শীতের আমেজ, কিন্তু রাত্রিরে গলার মধ্যে সুরসুর করতে লাগলো, আর তার সঙ্গে কাশিও। পরদিন সকালে উঠে ডক্টর সেনগুপ্ত দেখলেন কাশিটা বেড়েছে, তাছাড়া বুকটাও যেন জ্বালা জ্বালা করছে। বৃজলালকে দিয়ে কফ সিরাপ আনিয়ে খেলেন তিনি। এখন গলার সুরসুরানিটা বুকের মাঝেও হচ্ছে। ইনসেকটেক্স তো আর ফ্লুর ভাইরাসকে তাড়াতে পারে না। ভাবলেন অসুখে পড়ার আগেই ভালো ভালো কলকাতায় পৌঁছতে পারলে হয়। বন্ধুকে আরেকবার দেখার জন্যে তিনি দিলীপের ঘরে এলেন। সেই একইভাবে বেঘরে শুয়ে হাঁপাচ্ছে দিলীপ। এ কষ্ট চোখে দেখা যায় না। শয্যার একপাশে বসলেন ডক্টর সেনগুপ্ত। বালিশের নিচে একটা কাগজ দেখে কৌতূহল ভরে হাতে নিলেন সেটা। বিস্মিত হয়ে দেখলেন এটা তাকেই লেখা দিলীপের আরেকটা চিঠি। রুদ্ধশ্বাসে চিঠিটা পড়তেই একটা প্রচণ্ড ভীতি তার মতো শক্ত প্রকৃতির মানুষকেও কাঁপিয়ে দিল। দিলীপ লিখেছে, সুনীল, জানি না বৃজলাল তোকে লেখা চিঠিটা পোস্ট করেছে কিনা। তুই যদি সেই চিঠিটা পেয়ে আসিস, তার জন্যে এটা আমি লিখছি, কারণ তখন হয়তো আমি থাকবো না, কিংবা থাকলেও লেখার ক্ষমতা লোক পেয়ে যাবে তখন। আমার এই রোগের কথা শর্মাকে বলতে গেলেই ও এড়িয়ে যায়, ভাবে পার্বত্য উপজাতিদের কুসংস্কার নিয়ে মানসিক রোগে ভুগছি। কিন্তু আমি জানি বাগানের কোণের ওই গাছটাই আমার এ রোগের কারণ। বৃজলালকে গাছটা কাটতে আমি নিষেধ করেছি, তাহলে ওটা নিয়ে গবেষণা হবে কি করে? ওই গাছের গন্ধে বিছে আসে। শুধু তাই নয়, বিছেগুলো ওই গাছের ফুলের মধ্যেই ডিম পাড়ে ফাল্গুন চৈত্র মাসে। তখন যদি কেউ সে ফুলের গন্ধ শুঁকতে ফুলটা নাকের কাছে ধরে টানে, তবে সেই টানে পরাগের মতো ডিমগুলো সোজা তার ফুসফুসে ঢুকে পড়বে, যা আমার হয়েছে। প্রথম প্রথম খুসখুসে কাশি হবে, গলা সুরসুর করবে, তারপর সেই সুরসুরানি বুকে চলে যাবে। কয়েকদিনের মধ্যেই ডিম ফুটে বিছের বাচ্চা হবে। ফুসফুস আর কণ্ঠনালী হবে তাদের বাসা। একদিন জোরে কাশতে গিয়ে একটা ছোট বিছের বাচ্চা আমার মুখ দিয়ে ছিটকে বেরিয়ে পড়ল। সেদিনই আমি আমার পরিণতি বুঝলাম। আমার ষড়যন্ত্রকে অকেজো করে দিল। উফ, কি জ্বলন্ত জ্বালা! ডাক্তাররা বলল কর্কট রোগ। হায়, আমি তো জানি এটা বৃশ্চিক গ্রাস। আমাকে না মেরে ওরা মরবে না, ধীরে ধীরে ওরা আমার মৃত্যু ডেকে আনবে। দংশন করলে আমার এ যন্ত্রণা তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু কোনো জীব কি তার নিজের বাড়ির দেওয়ালে হুল ফোটায়? আরও অনেক কিছু লেখা ছিল, কিন্তু ডক্টর সেনগুপ্ত পড়তে পারলেন না। কাশির দমকে নুয়ে পড়লেন তিনি। বৃজলাল হতবাক হয়ে তাকে ধরে রাখল দু হাতে, যেভাবে সে তার মনিবকে ধরেছিল একদিন। ডক্টর সেনগুপ্ত ভয়ে বিবর্ণ হয়ে গেলেন। মৃত্যু যেন অদৃশ্য রূপ ধরে হুল তুলে এগিয়ে আসছে তার দিকে। তার ভবিষ্যৎ যেন তারই সামনে শায়িত বাল্যবন্ধুর রূপে। সেদিকে চেয়েই শিউরে উঠলেন ডক্টর সেনগুপ্ত। কি ভয়ানক! এক শাল লাল পিঁপড়ে মিছিল করে বিছানা বেয়ে এগিয়ে চলেছে দিলীপবাবুর মুখের দিকে। একটি মৃতদেহর সঙ্গে এই শায়িত দেহটির খুব কমই পার্থক্য আছে, শুধু হৃদযন্ত্রের ধুকপুকানি ছাড়া। এটা তারাও যেন বুঝতে পেরেছে।
নিজের কথা ভুলে বাল্যবন্ধুকে আরও যন্ত্রণা থেকে মুক্ত করতে ডক্টর সেনগুপ্ত পাশের ঘর থেকে তার ইনসেক্টেক্স বাক্সটা নিয়ে এলেন। সুইচটা অন করে বন্ধুর শিয়রে রাখতেই পিঁপড়েদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। তারা এলোমেলোভাবে ছুটে পালিয়ে যেতে লাগলো খাটটা থেকে। কিছুক্ষণ এইভাবে বাক্সটা রাখার পর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ থরথর করে কেঁপে উঠল দিলীপবাবুর সমস্ত শরীরটা। মানুষের শরীরের উপর এই যন্ত্রের কোনো ক্রিয়া হওয়া উচিত নয়, কাজেই ব্যাপারটা ডক্টর সেনগুপ্তকে আশ্চর্য করল। তারপরেই দেখলেন এক অদ্ভুত দৃশ্য। তুবড়ির খোল থেকে যেমন আগুনের ফুলকি ছিটকে ছিটকে বেরোয়, সেইভাবেই দিলীপবাবুর খোলা মুখ দিয়ে বেরিয়ে আসছে একটার পর একটা বিছে। তারপর তরতর করে চলে যাচ্ছে বিছানা ছেড়ে মেঝে বেয়ে ঘরের বাইরের দিকে। কিছুক্ষণের মধ্যেই চোখ মেলে তাকালেন দিলীপবাবু। বুকে আর সেই হাঁপড়ের মতো শব্দ নেই, শ্বাস প্রশ্বাস প্রায় স্বাভাবিক। ডক্টর সেনগুপ্তর দিকে যে দৃষ্টিতে তাকালেন তাতে একসঙ্গে মেশানো বিস্ময়, আনন্দ, স্বস্তি আর আরাম। ডক্টর সেনগুপ্তর মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠল। যন্ত্রটা আবিষ্কার করার দিনও এত আনন্দ পাননি। এটা শুধু তার বাল্যবন্ধুর প্রাণ বাঁচালো না, তার নিজেরও প্রাণ বাঁচবে। তার বন্ধুর মতো এতটা দৈহিক ক্ষতি তার নিজের বেলায় হবে না। শুধু কিছুদিন ডিম ফুটে বাচ্চা হওয়ার অপেক্ষায় থাকতে হবে। একটু কাশিতে ভুগতে হবে তাকে, সে কয়দিন তাকে প্রকৃতির আহ্বানেই কাটাতে হবে। কলকাতায় গেলে স্ত্রী আর ছেলেমেয়েরা হয়তো ভয় পাবে। আর তাছাড়া ডাক্তার শর্মার মতো ডাক্তার তো কলকাতাতেও আছে। মনস্থির করে ফেলেই তিনি ব্রিজলালকে বললেন বাগানের গাছটা কেটে ফেলতে। এখন বাড়ির মধ্যে দিনরাত্রি চালানো থাকবে তার ইনসেক্টেক্স যন্ত্র। এতক্ষণ শুনছিলেন রেবন্ত গোস্বামীর লেখা বৃশ্চিক ক্রাশ।